দর্শক এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। আমরা তার সাথে যুক্ত হব আরো বিস্তারিত তথ্য জানার জন্য। হোসেন, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে শপথ গ্রহণ তো ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। অতিথিরা তো এখনো বঙ্গভবনের ভেতরে রয়েছেন। এরপর আসলে কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং বঙ্গভবনের সার্বিক পরিস্থিতি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। লাবণী, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের রীতি ঘটিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেন এবং এরই মধ্য দিয়ে কিন্তু দেশের গণতান্ত্রিক ইতিহাস এবং নির্বাচনী ব্যবস্থার ইতিহাসে একটি নতুন মাইল ফলক হিসেবে যুক্ত হলো। ইতিমধ্যেই তিনি শপথ নিয়েছেন এবং তার শপথ নেওয়ার পরপরই কিন্তু 4 জন পূর্ণমন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রীও কিন্তু তার নতুন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে শপথ নিয়েছেন এবং এরই মধ্যে কিন্তু সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। যারা আমন্ত্রিত অতিথিরা ছিলেন আজকের এই অনুষ্ঠানে, শপথ গ্রহণ অনুষ্ঠানে, সেই অনুষ্ঠান স্থল থেকে অর্থাৎ বঙ্গভবন থেকে তারা একে একে বেরিয়ে যাচ্ছেন। আমি একটু আমার সাথে আমার সহকর্মী মোহন, তিনি আজকে সারাদিন এই নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে পুরো বিষয়ে সার্বিক বিষয় দেখভাল করছিলেন, নতুন আপডেট দিচ্ছিলেন। সেই জায়গা থেকে মোহন ইসলামের সাথে একটু কথা বলবো। মোহন, নতুন রাষ্ট্রপতি শপথ নিলেন এবং সেই সাথে 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী শপথ দিয়েছেন নতুন রাষ্ট্রপতির কাছ থেকে। বিষয়টি কিভাবে দেখছেন এবং যারা নতুন সদস্য এসেছেন, মন্ত্রিসভার সদস্য হিসেবে যুক্ত হয়েছেন, তাদের বিষয়টি আসলে কিভাবে দেখছেন এই রদবদল কিংবা নতুন যুক্ত হওয়ার ক্ষেত্রে? হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গতকাল সংসদে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন, তারপরেই কিন্তু একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। অর্থাৎ আজকে শপথ নেওয়ার পর কিন্তু তার যে মন্ত্রণালয় ছিল, তিনি যেই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এলজিআরডি সহ, তার আসলে কিন্তু সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছে। ফলে যে বিষয়টা দাঁড়াচ্ছে, তার যেহেতু মন্ত্রণালয় আপনার শূন্য হয়েছে, সেই মন্ত্রণালয়তে একজন মন্ত্রীর প্রয়োজন রয়েছে। যদিও প্রতিমন্ত্রী আছেন, সেক্ষেত্রে সরকারের যে মেকানিজম, সেই জায়গা থেকে যেই মন্ত্রীর রদবদলের কথা বলছেন আপনি, সরকারের 180 দিনের একটা কর্মসূচি ছিল, সেই জায়গাতে সরকার কিন্তু বলছিল, সরকার প্রধান বা তার উপদেষ্টারা, যে তার বিবেচনায় তারা সেই পদ্ধতিগুলো বা ব্যবস্থা নেবেন। এবং আমরা দেখলাম যে একজন প্রতিমন্ত্রীকে কিন্তু পূর্ণমন্ত্রী করা হয়েছে, রশিদুজ্জামান মিল্লাতকে, এবং নতুন 3 জন মন্ত্রীকে শপথ পড়ানো হয়েছে। এর মধ্যে মঈন খান রয়েছেন, আন্দালিব রহমান পার্থ রয়েছে। আমরা দেখলাম আরো 2 জন প্রতিমন্ত্রীকে শপথ পড়ানো হয়েছে এবং আমরা জেনেছি এই মন্ত্রণালয়গুলোকে আবার নতুন করে আসলে রিশাফেল করা হবে। বিশেষ করে আপনার এলজিআরডি মন্ত্রণালয়ে নতুন একজনকে দেওয়া হবে। আমরা জানতে পেরেছি যে মঈন খানের সম্ভাবনা রয়েছে এবং রশিদুজ্জামান মিল্লাতকে খুব সম্ভবত বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে এবং বিমান মন্ত্রণালয়ের একজন মন্ত্রী রয়েছেন, তাকে আবার রিশাফেল করা হবে। ফলে সরকারের একটা রুটিন ওয়ার্কের মধ্যে যেন গতিশীল থাকে, জনগণ যেন তাদের সেবাটা পায় এবং মন্ত্রণালয়ের কাজগুলো যেন দ্রুত সময়ের মধ্যে হয়, সেই জন্য এই রদবদল। এবং এই রদবদলে কিন্তু আজকে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে, রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর তিনি কিন্তু এই 6 জনকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মর্যাদায় কিন্তু আপনার শপথ পাঠ করালেন। বান্দরবানের জেলা বিএনপির আহ্বায়ক চাচিংপুর জেরি এই মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন। সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরে কিন্তু দীপেন দেওয়ান এই দায়িত্বে ছিলেন। দীপেন দেওয়ান পদত্যাগ করার পর নিশ্চয়ই তিনি পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন। সেই জায়গা থেকে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের কাছে এটি কি বার্তা দিচ্ছে? হোসেন, আপনি জানেন হয়তো আমাদের যে পাহাড়ের যে আপনার নৃগোষ্ঠীগুলো রয়েছে, তাদের সাথে একটি চুক্তি রয়েছে, শান্তি চুক্তি। সেই চুক্তি অনুযায়ী কিন্তু বলা অনেকগুলো ক্লজই রয়েছে। এর মধ্যে এই চুক্তি অনুযায়ী এবং একটি প্রচলিত ধারা রয়েছে, যারা আসলে নৃগোষ্ঠী থেকে আসেন তাদেরকে মন্ত্রণালয়ের মন্ত্রিত্বে আসলে দেওয়া হয়। এটা এক ধরনের আমরা আমাদের রিচুয়ালসে বলতে পারি। সেই জায়গায় যখন দীপেন দেওয়ান আপনার দায়িত্ব নেন, তারপর তিনি রিজাইন করেন, তারপর এখানে প্রতিমন্ত্রী হিসেবে মীর হেলাল দায়িত্ব পালন করছেন। যদিও মীর হেলাল কিন্তু একজন বাংলাদেশের কোনো নৃগোষ্ঠীর মানুষটা, কিন্তু সাচিং প্রজেরে যিনি আপনার রাজপুত্র হিসেবে সেখানকার পরিচিত, তিনি কিন্তু একজন আপনার যে নৃগোষ্ঠীর মানুষ এবং তিনি এই কারণে এই মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে যাচ্ছেন, এটা সম্পূর্ণভাবে বলাই যায়। এবং বান্দরবানে আসলে আপনি জানেন সেই মানুষগুলোর সেখানে অভাব রয়েছে, অনটন রয়েছে, সেখানে ডেভেলপমেন্ট খুব একটা পৌঁছায়নি, মানুষের মানবাধিকারের সংকট রয়েছে। সেখানে একজন পূর্ণমন্ত্রী যাওয়ার পর সেখানকার একটা আমূল পরিবর্তন হবে বলে কিন্তু ওইখানকার মানুষও বিশ্বাস করেন, কারণ আমরা তো প্রায় সময় যাই এবং এখানের মন্ত্রিসভার তো কিন্তু এটা পূর্ণাঙ্গ পেয়েছে। ফলে কারণ দীর্ঘদিন মীর হেলাল দায়িত্বে ছিলেন এবং এটা যখন একজন পূর্ণমন্ত্রী না থাকে, প্রধানমন্ত্রী আসলে দেখভাল করতে হয়। এখন যেহেতু একজন পূর্ণমন্ত্রী হয়েছেন এবং তিনি নৃগোষ্ঠীর একজন মানুষ, আমরা আশা করতে পারি এবং যারা নৃগোষ্ঠীর বাসিন্দারা রয়েছেন তারা আশা করতে পারে তাদের অধিকারটা আসলে বেশি সমুন্নত হবে এবং সকল জাতিগোষ্ঠী মিলে যে বাংলাদেশ এবং আমরা সকলে যে বাংলাদেশি, সেই বাংলাদেশের অধিকারটা এবং বাংলাদেশের পরিচয়টা কিন্তু এখানে সামনে আসবে বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। প্রতিমন্ত্রীদের মধ্যে শামীম কায়সার লিংকন ছাড়াও কিন্তু একজন
প্রতিমন্ত্রী, যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদা একজন উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেই জায়গা থেকে হুমায়ুন কবিরের এই নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমরা যতটুকু জানি হোসেন, তিনি আসলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু একজন ইতিমধ্যে আছেন, সাবা ওবায়দ তিনি আছেন, আবার দুজন দলের প্রতিমন্ত্রী হচ্ছেন একই মন্ত্রণালয়। এবং আপনি জানেন যে আমাদের যে পূর্ণমন্ত্রী রয়েছেন, মানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি কিন্তু 81তম যে অধিবেশন বা আমাদের যে ইউএন হবে সে জাতিসংঘের কিন্তু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং প্রায় 40 বছর পর আমরা সেই সম্মান অর্জন করতে পেরেছি খলিলুর রহমানকে দিয়ে এবং এই সরকারের অধীনে। ফলে উনি যখন সেখানে জাতিসংঘে তার দায়িত্ব পালন করবে, মন্ত্রণালয়ের একটা আসলে কাজের গ্যাপ হতেই পারে, সেই চিন্তাধারা থেকে আসলে সরকার মনে করেছে যেন যেহেতু পররাষ্ট্র আমাদের খুবই ইম্পর্টেন্ট এই সরকারের জন্য এবং আপনি দেখছেন যে পররাষ্ট্রনীতি কিন্তু বলা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এবং সেই অনুযায়ী কাজ করছেন। ফলে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা যেন না হয় সেজন্য তাকে উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী মর্যাদায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়ে আসা হয়েছে। যদিও তিনি প্রতিমন্ত্রী মর্যাদায় ছিলেন, কিন্তু একবারে সরাসরি প্রতিমন্ত্রী পদে নিয়ে আসা হয়েছে যেন কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা কোনো গ্যাপ না থাকে, সেটা আমার মনে হয়। আজকে সারাদিন এবং বিগত কয়েকদিন ধরে যেই বিষয়টি সব থেকে বেশি আলোচিত ছিল নতুন রাষ্ট্রপতির বিষয়টি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি জানেন যে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে তিনি কিন্তু বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং 4 দশকের বেশি সময় ধরে কিন্তু রাজনীতিতে তিনি আছেন। একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা, একজন রাজনীতিবিদ, তিনি আজকে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। তার শপথ নেয়ার মধ্য দিয়ে তার কাছ থেকে মানুষের প্রত্যাশা কি হতে পারে এবং অপরাপর যে রাজনীতিবিদরা রয়েছেন, বিশিষ্টজনরা রয়েছেন, তারা এই বিষয়টি কিভাবে দেখছেন? হোসেন, গতকাল তো আপনি আমরা একসাথেই কভার করলাম সংসদে। আমরা সেখানে কিন্তু সকল এমপি অর্থাৎ বিরোধী দল থেকে শুরু করে স্বতন্ত্র প্রায় সকলের সাথেই তো কথা বললাম। তারা কিন্তু সবাই বলছেন যে একসাথে এটা আনন্দের খবর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এবং একটা বলা যে একটা দীর্ঘ সময় পর একটা ইলেক্টেড গভর্নমেন্ট এবং একজন সজ্জন মানুষ, রাজনৈতিকভাবে বলতে গেলে সদালাপী মানুষ। এবং রাজনীতিতে বলা হয় তিনি আসলে একটা সময় বলা হয়েছিল যে তিনি বিএনপি মহাসচিব না, তিনি বাংলাদেশের মহাসচিব। বলতে গেলে তিনি সকল মানুষের অধিকার এবং সকল মানুষের কথা তিনি রেখে সামনের দিনগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি ভূমিকা রাখবেন বলে আমরা মনে করি এবং সরকারের বা বিরোধী দলের এমপিরা মনে করেন। মোহন, আপনাকে ধন্যবাদ। লাবণী, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী, তিনি কয়েকদিন ধরেই, মোহন ইসলাম, তিনি কয়েকদিন ধরে কিন্তু এই রাষ্ট্রপতির নানান খবরাখবর নিচ্ছিলেন এবং আজকের যে মন্ত্রিসভার সদস্য, নতুন 6 জন সদস্য যুক্ত হলেন, তাদের বিষয়ে তিনি কিন্তু বিস্তারিত জানালেন। কিন্তু বলে রাখা ভালো যে এই যে নতুন রাষ্ট্রপতি, তিনি যে শপথ নিলেন এবং তার কাছ থেকে জনপ্রত্যাশা যেমন রয়েছে, চ্যালেঞ্জও তেমনি রয়েছে। কারণ একজন রাজনীতিবিদ হিসেবে রাষ্ট্রে যে কোনো সংকটকালীন মুহূর্তে যেই অন্য কোনো ডিসিপ্লিন থেকে আসা যে কারো থেকেই এই রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি নিঃসন্দেহে একটি ভালো জায়গায় দেশকে নিয়ে যেতে পারবে। তো লাবণী, এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে নতুন রাষ্ট্রপতি যে নির্বাচিত হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অপরাপর যে মন্ত্রিসভার সদস্য যুক্ত হলেন, তাদের বিষয়ে সবশেষ খবর। হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বঙ্গভবন এলাকার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলেন আমাদের সহকর্মী।